আমার সবচেয়ে খারাপ সময়ে এই তামিম বিয়াকে আমি পাশে পাইছি। সবচেয়ে খারাপ সময়। তা আপনারা দালাল বলতেই পারেন, বলেন, আপনার সমস্যা নেই। কিন্তু আমার খারাপ সময়তে আমি কাউকে পাবো না, দর্শক পাবো। আপনারা থাকবেন, অথবা দুইটা কমেন্ট করবেন, দুইটা কথা বলবেন, কিন্তু এর চেয়ে বেশি কিছু তার না ভাই। তামিম বিয়া যখন বোর্ড প্রেসিডেন্ট হলো, তা আমাকে 2 মাস যাবৎ মানুষ নানানভাবে নানান কটু কথা বলতেছিল, বিনা কারণে। আমার সাথে তার সাথে জীবনে দেখা নাই, সাক্ষাৎ নাই, কিন্তু সে আমার একবারে বাবা মা তুইলে, ফ্যামিলি তুইলা গালি দিতেছে, আমার মেসেজ পাঠাইতেছে। তো এগুলো তো আল্লাহ দেখে, বিপিএল জন হয়। দেখছি যে এই সাকিব ভাই আপনার ডিজে ব্রাভো অন্য অন্য খেলোয়াড়দেরকে ফোন করে নিয়ে আসতেন যে আসো তোমরা খেলো, তার কথা কিন্তু চলে আসতো। যেমন তামিম ভাইও যেরকম ফোন দিলে অনেক খেলোয়াড় চলে আসে, যেমন ডেভিড মিলার, শাহিন আফ্রিদি, একটা ফোনে কিনে তারা খেলে গেছে। ওই যুব বড়টা ছবিটা ছিল 2023 সালে। 2023 সালে আমি আপনার 70-80 হাজার টাকা খরচ করে 16টা জুব্বা বানাইছিলাম, সবগুলো খেলোয়াড়ের। সাকিব ভাই, তামিম ভাই, মুশফিক ভাই। তামিম ভাই তখন দলে ছিল, পড়াশোনা আর যাওয়া হয়নি। তাই সেই জুব্বাটা দিয়ে আমি একটা ছবি তুলে আমি পোস্ট দিয়েছি যে অভিনন্দন, তাকে অভিনন্দন জানাইতে পারি। ওখান থেকে যে টাকাগুলো পাইছি, আমি যে টাকাটা পাইছি দেখেন, প্রায় $364 মতো, মানে প্রায় 1 কোটি উপরে মানুষ দেখছে ছবিটা। আমারও একটা ইনকাম হয়েছে, দেখেন এক ছবিতে এতগুলো টাকা পেয়ে গেছি গা। আমার খারাপ সময়, একবার খারাপ সময়, এই যে আমি 18টা-20টা দেশ ঘুরছি, মানে আমি অনেক জায়গায় স্পন্সর জন্য দৌড়াদৌড়ি করছি। সেই স্পন্সর কিন্তু একমাত্র তামিম ভাই কিন্তু জোগাড় করে দিয়েছে। তার একটা ফোনে কিন্তু স্পন্সর পেয়ে গেছে আমি। এই যে রাজেন সালে ভাই, মানে একদিন ভিতরে ঢুকতে যেয়ে মানে অপমানিত হয়েছে, ওই সম্মানটা পায়নি। কারণ রাজন সালে ভাই তো অনেক আগের খেলোয়াড়, ওইভাবে তাকে সবাই চিনেও না। তামিম প্রসঙ্গে দর্শকরা যে আপনাকে দালাল বলেন, এই বিষয়গুলো আপনি কিভাবে নেন আসলে? আমার সবচেয়ে খারাপ সময়ে এই তামিম বিয়াকে আমি পাশে পাইছি, সবচেয়ে খারাপ সময়। তা আপনারা দালাল বলতেই পারেন, বলেন, আপনার সমস্যা নেই। কিন্তু আমার খারাপ সময়তে আমি কাউকে পাবো না, দর্শক পাবো। আপনারা থাকবেন, অথবা দুইটা কমেন্ট করবেন, দুইটা কথা বলবেন, কিন্তু এর চেয়ে বেশি কিছু তার না ভাই। কিন্তু এই যে 17-18টা দেশে আমি গেছি, মানে আমি অনেক ঘুরছি, অনেক জায়গায় গেছি স্পন্সারের জন্য, তো কোথাও স্পন্সার পাইনি আমি। এই যে লাস্ট 5-6 বছর যাব, তামিম বের একটা কল, একটা ফোনের মাধ্যমে আমি এখন পৃথিবীর সব দেশে যাই। তা সব কিছু তার অবদানে। তা তার খারাপ সময় যদি আমি না থাকি, তাহলে এটা আসলে মানে মানুষের কাতারে থাকবো না। যেই কারণে মানে খারাপ সময় হোক ভালো সময় হোক, সবসময় তামিমের পাশে আছি এবং থাকবো। কারণ আমার খারাপ সময় আমি একমাত্র পাশে পেলে এই তামিমের পাইছি, আরও কারে পাইনি। এবার আপনারা দালাল বলেন না যা কিছু তাই বলেন, তাতে আসলে আমার অতটা খারাপ লাগে না এখন আর। আরেকটা প্রশ্ন করি, ভারতে আপনি গিয়েছিলেন, সেখানে রোহিত শর্মা আপনাকে ডেকে নিয়ে একটা সম্মান দিয়েছিলেন, এটাও নিশ্চয়ই তামিম ইকবালের কল্যাণে হয়েছিল নাকি? না না, তামিম ভাইয়ের কল্যাণে না, ওটা মানে ওটা অন্য জিনিস। তামিম ভাইয়ের জন্য কিছু হয়নি ইন্ডিয়াতে, না। ওকে। তামিমের একসময়ের বন্ধু ছিলেন সাকিব আল হাসান। তো তামিম যেহেতু বোর্ড সভাপতি হয়েছেন, তো আশা করা যায় যে সাকিব আল হাসান বাংলাদেশের জার্সিতে আবারও খেলবেন খুব শীঘ্রই। আমরা তো সবাই চাই যে সাকিব ভাই আসুক এবং তিনি আবারও বাংলাদেশে খেলবে, এটা সবাই চাই। তামিম ভাইয়ের কাছে এটা চাওয়া থাকবো, এটা সবারই চাওয়া যে অন্তত মানে আগে যারা ছিল তারা তো মানে সুবিধাটা মানে সাকিব ভাইয়ের ইউজ করছে এবং সাকিব ভাইকে দিয়ে তারা সিম্পিথিটা নিছে জনগণের কাছ থেকে, কিন্তু কাজের কাজ তারা কিছুই করতে পারেনি। তা চাইবো যে এই বোর্ডে যারা আছে তারা অবশ্যই চেষ্টা করব, মানে যে কীভাবে সাকিব ভাইকে দেশে আনানো যায়। আর মানে ভোটের চেয়ে আমার মনে হয় যে সবচেয়ে প্রাধান্য দিতে হবে হচ্ছে সরকারকে বলবো যে ভাই, অবশ্যই সরকার, বাংলাদেশের মানুষ সবাই চায় সাকিব আল হাসান বাংলাদেশে খেলুক, সাকিব ভাই খেলুক। আমার মনে হয় যে মানে সরকারকে যদি ভোট বুঝাতে পারে, বোর্ড যদি তাদেরকে কনভিন্স করতে পারে সরকারকে, তাহলে অবশ্যই আনা সম্ভব। আর বোর্ড যদি একা চায় যে আমরা চেষ্টা করলো ভোট সারা জীবন, কিন্তু সরকার রায় দিল না, সেটাতে তো ভোট পারবে না। তবে আমি চাইবো যে সরকার যেন আগে আসে, মানে সাকিব ভাইকে দেশে ফিরে নিয়ে আসার জন্য। এখন অনেক চাপদারি, তারপরে বয়সও বাড়ছে। তা আসলে এটা লজ্জাজনক ছিল, তার মধ্যে একজন মানুষ যখন অপমানিত হয়েছে। তো এটা আমি বলবো যে আগের যারা ক্যাপ্টেন, সাধুবাদ দিতে হয় যে খুব ভালো উদ্যোগ ছিল, খুব ভালো ছিল উদ্যোগটা। কারণ এখন আর তারা মানে অসম্মানিত হবে না। আগে তারা অনেক দূরে গাড়ি রেখে আসতো, এমনি গেট দিয়ে ঢুকতো, আর এখন তারা ভিআইপি ওই কার্ড দিয়া ভিতরে ভিআইপি পার্কিং পাবে, আর অন্য অন্য সুবিধা পাইবো। তবে এটা খুব খুব ভালো লাগছে যে যারা আগের ক্যাপ্টেন, যাদেরকে এখন মানুষ চিনে না, তারা পাইছে, এটা অনেক ভালো লাগতেছে। আর রানিং যারা ক্যাপ্টেন, এরা তো সুবিধা পাইতে আছে। তা আমি ওটাতে অনেক মূল্যায়ন করতেছি যে আগের খেলোয়াড়রা এটা পাইছে, খুব ভালো কাজ এটা। তামিম ইকবাল বিসিবিতে প্রেসিডেন্ট হয়ে আসাতে আপনি কতটা খুশি? খুশি, আমরা তো সবসময় চাই যে ভাই
যারা ক্রিকেটে কাজ করবে, ক্রিকেটের স্বার্থে, দেশের স্বার্থে, তাদেরকে আমরা সবাই চায়। তা অন্য সবার মতো আমি ওরকম খুশি যে মানে তার মতো একজন খেলোয়াড়, যারা আপনার অন্য অন্য যে ক্রিকেট বোর্ডগুলো আছে তারা তাকে খুব ভালোভাবে চেনে। এখন যদি একটা ক্রিকেট বোর্ডকে সে ফোন দেয় তার মানে অত পরিচয় দিতে হবে না, আমি তামিম ইকবাল, সবাই তাকে চিনবে। তো ওই মূল্যায়নটা করবে। যেরকম ধরেন একটা সময় বাংলাদেশে যখন বিপিএল যখন হয়, দেখছি যে সাকিব ভাই আপনার ডিজে ব্রাভো অন্য অন্য খেলোয়াড়দেরকে ফোন করে নিয়ে আসতেন যে আসো তোমরা খেলো, তার কথা কিন্তু চলে আসতো। যেমন তামিম ভাইও যেরকম ফোন দিলে অনেক খেলোয়াড় চলে আসে, যেমন ডেভিড মিলার, শাহিন আফ্রিদি, একটা ফোনে নিয়ে তারা খেলে গেছে। এই যে একটা মূল্যায়ন, তাই মূল্যায়নটা আসলে মনে হয় যে খুব কাজে দিবে। অন্য অন্য বোর্ডে যখন বাংলাদেশের জন্য যদি একটা হলো আইসিসির খেলা থাকে, আর একটা হচ্ছে নিজেরা উদ্যোগ নিয়ে দুই বোর্ডের সাথে সমঝোতা হয়ে যে আসেন আমরা খেলি, তা এটা থাকে। তা আমি মনে করি যে এই দিক দিয়ে হয়তো তামিম ভাই অন্য অন্য যে ক্রিকেট বোর্ডগুলো আছে তাদের সাথে যদি যোগাযোগ ভালো রাখতে পারে, ফোন দিলে মানে মূল্যায়নটা মনে হয় করবে। যেমন অস্ট্রেলিয়ার সাথে আমাদের, দেখেন অস্ট্রেলিয়াতে আজকে 20 বছর হয়ে গেছে আমরা যাই না অস্ট্রেলিয়াতে। এরকম ইংল্যান্ডে 10-15 বছর হয়ে গেছে আমরা যাই না। অন্য অন্য দেশে আমাদের যাওয়া হয় না। কেন যাওয়া হয় না? কারণ দুই বোর্ডের সাথে ওই ভালো একটা নাই মনে হয়, মানে ভালো সম্পর্ক। তো এটা মনে হয় যেহেতু সে তামিম ইকবাল, সবাই তাকে চিনে, এটা মনে হয় খুব সহজ হইব আমার কাছে যেটা মনে হয়। তামিম ইকবাল যখন খেলা ছেড়ে দিয়েছিলেন, বলেছিলেন আর খেলবেন না, আপনি মাটিতে বসে কান্না করেছিলেন, এবং তখন থেকে আপনাকে নিয়ে একটা ট্রল আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে। এখন যেহেতু তামিম ইকবাল বিসিবি বস হয়ে এসেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি আপনাকে তামিমের দালাল বলতে। দর্শকরা এটা কেন বলে আপনাকে? এটা আসলে দর্শক, সব মানুষ তো একরকম না ভাই, স্বাভাবিক, সে বলতে পারে। কিন্তু মানে যদি আমার কথা বলেন যে আমার খারাপ সময়, একবার খারাপ সময়, এই যে আমি 18টা-20টা দেশ ঘুরছি, মানে আমি অনেক জায়গায় স্পন্সর জন্য দৌড়াদৌড়ি করছি। সেই স্পন্সর কিন্তু একমাত্র তামিম ভাই কিন্তু জোগাড় করে দিয়েছে। তার একটা ফোনে কিন্তু স্পন্সর পেয়ে গেছি আমি। তা তার উসিলে কিন্তু আল্লাহর রহমতে আমি এখন সব দেশে যাই, সব দেশে খেলা দেখি। তা মানে স্পন্সর চিন্তা করতে হয় না, এটা গেলো একদিক। আর তিনি মানুষ হিসাবে কিরকম আপনারা সবাই জানেন। আর তিনি এই পর্যন্ত যাই করছেন, আমার কাছে ব্যক্তিগত মনে হয়েছে তার জায়গায় তিনি সঠিক ছিলেন। সেজন্য আমি ভাবছি যে ঠিক আছে, মানে তার সাথে আমার মিলে গেছে যে তিনি যেটা করতেছে ভালো দেশের ক্রিকেটের জন্য। তা মানুষ অনেক সময় ভালোভাবে নিতেছে, কেউ খারাপভাবে নিতেছে, যে যেটা নিতেছে, কিন্তু তার উদ্যোগগুলো আমার কাছে ভালো লাগছে, যে কারণে আমি তাকে সবসময় সাপোর্ট দিছি। সাপোর্ট বলতে যে ভাই যে কাজগুলো করতেছে ভালো, যে কারণে আমি আপনার মানে তিনি যখন অবসর নিল তখন আবেগে আমি অনেক কষ্ট পাইছি। এভাবে তো একটা মানুষ অবসর নিতে পারে না, এত বড় একজন খেলোয়াড়, তিনি মাঠ থেকে অবসর নিব, তো যেটা স্বাভাবিক, সবাই কষ্ট পাইছে তখন, কেউ এটা মেনে নিতে পারে নাই। তারপর যেমন ধরেন তামিম ভাই যখন বোর্ড প্রেসিডেন্ট হলো, তা আমাকে 2 মাস যাবৎ মানুষ নানানভাবে নানান কটু কথা বলতেছিল, নানানভাবে নানান মেসেজ দিতেছিল। তো এই মানুষগুলা যখন তামিম ভাই যখন হইলো, তখন আমার মন ছিল যে গালি যেহেতু খাইছি, বকা খাইতে আছি, এটা ছবি পোস্ট দিই একে নিয়ে যে ভালো আইছে, কারণ ক্রিকেটের উন্নয়নে অনেক ভূমিকা রাখতে পারবেন তিনি, অনেক কাজ করতে পারবেন তিনি। তা ওই যুব বড়টা ছবিটা ছিল 2023 সালে আমি আপনার 70-80 হাজার টাকা খরচ করে 16টা জুব্বা বানাইছিলাম সবগুলো খেলোয়াড়ের, সাকিব ভাই, তামিম ভাই, মুশফিক ভাই। তামিম ভাই তখন দলে ছিল, পড়াশোনায় আর যাওয়া হয় নাই। তাই সেই জুব্বাটা দিয়ে আমি একটা ছবি তুলে আমি পোস্ট দিয়েছি যে অভিনন্দন, তাকে অভিনন্দন জানাইতে পারি। তা মানুষ ওটা নিয়ে কথা বলতেছে, টল করতেছে। আর এটা ঠিক যে আপনার এই যে ওখান থেকে যে টাকাগুলো পাইছি, আমি যে টাকাটা পাইছি দেখেন প্রায় $364 মতো, মানে প্রায় 1 কোটি উপরে মানুষ দেখছে ছবিটা। তা তা মানুষজন যেমন ধরেন এই যে আমারও একটা ইনকাম হয়েছে, দেখেন এক ছবিতে এতগুলো টাকা পেয়ে গেছি গা। তা আমার কাছে মনে হয় যে এতদিন যাবত যাদেরকে দেখি সমালোচনা করতেছিল তামিম ভাইকে নিয়ে, প্রত্যেকটা ভিডিও ভাইরাল, প্রত্যেকটা ছবি ভাইরাল, তা সব দিন শেষে মানুষ দেখি আপনার এই যে টাকা পাইতেছে, পয়সা পাইতেছে, তামিম ইকবালের ছবি পৌঁছে দিতেছে, তামিম ইকবালের ভিডিও আপনার ছাড়তেছে নেগেটিভ বানায়া, তা মানুষের ইনকাম হইতেছে। তা আমার কাছে মনে হয় যে এই যে এত মানুষ তাকে নিয়ে সমালোচনা করেন, তাকে তো একটা ধন্যবাদ দিতে পারেন যে তামিম ভাই ধন্যবাদ, আপনার কারণে যে আমরা ডলার পাইতেছি, টাকা পাইতেছি আপনার ছবি, আমার ভিডিও থেকে। তা সমালোচনা করেন ঠিক আছে, কিন্তু একটা ধন্যবাদ পাওয়ার অত উপযুক্ত তামিম ভাই। তা আসলে মানে দিন শেষে আসলে ভাই একটা কথা বলো যে আমরা চাই আসলে ক্রিকেটের উন্নয়নে, ক্রিকেটের স্বার্থে যারা আসবে তাদেরকে আমরা সাধুবাদ জানাবো। এই যে তারপরেও দর্শকরা যে এত ট্রল করে, কষ্ট পান কিনা, কতটা খারাপ লাগে?
কষ্ট পাইলে আর কি করার ভাই, তবে আমার দর্শকদের জন্য অনেক কষ্ট লাগে, অনেক খারাপ লাগে। কি কারণে জানেন? যে আমরা যেই ধর্মের, এই ধর্মে তো সব কিছুতেই আছে যে একজনকে কষ্ট দেওয়া, একজনকে তুচ্ছ চালিত করে, এটা মানে ছোট করে, এটা আসলেই মন ভেঙে দেওয়া, এটা অনেক বড় গুনার কাজ। তাই দেখেন, প্রতিনিয়ত মানুষ, মানে এই মানুষগুলোর জন্য এই জন্যই কষ্ট লাগে যে আল্লাহ এদের প্রতি অনেক নারাজ আমার কাছে মনে হয়, বুঝছেন? এই কারণে যে বিনা কারণে আমার সাথে তার সাথে জীবনে দেখা নাই, সাক্ষাৎ নাই, কিন্তু সে আমার একবারে বাবা মা তুইলে, ফ্যামিলি তুইলা গালি দিতেছে, আমার মেসেজ পাঠাইতেছে। তো এই যে দেখেন, যে মনে হয় তার সাথে আমার মনে হয় 10 বছর আগে জমিনে বিরোধ, তার সাথে মানে টাকা পয়সা পায়, তার মনে হয় তার সাথে আমার ঝগড়া হয়েছে, মারামারি হয়েছে, মানে এরকম ধরনের মেসেজ, এরকম ধরনের কমেন্ট। তো এগুলো তো আল্লাহ দেখে। তো এগুলো তাদের উপর গজব সৃষ্টি হবে না, আল্লাহ করবো না? কারণ একজন মানুষকে আপনার শুধু বিনা কারণে, আপনার সাথে তার কোনো দ্বন্দ্ব নাই, কোনো কিছু নাই, জাস্ট আপনার দুই একটা কথার কারণে, আপনাকেও তো বলে নাই, আর সেই কারণে আপনি এই যেগুলো আমাকে বলতেছেন, এটা আসলে আল্লাহ তো নারাজ হইতেছে। তো আমার কাছে মনে হয় যে আল্লাহ আসলে এই মানুষগুলোর প্রতি আমার খুব মায়া লাগে, খুব কষ্ট লাগে যে মানে এদের তো আল্লাহ গজব ছাড়া কিছু দিব না। তারপরে বলি হিদায়ত দান করুক, আর সবসময় আল্লাহকে বলি এই মানুষটা হিদায়ত দেন আল্লাহ। মানে আমাকে সে গালি দিছে, আমাকে বাবা মা তুল্লা যাই করছে, কিন্তু মানে ক্ষতি করেন আল্লাহ, হিদায়ত দেন, এতটুকু বলা। কারণ মানুষ আসলে অনেক কিছু না জানি না বুঝে অনেক কিছু করে, মানে অন্যের জিনিস নিজের মাথায় নিয়ে আসে। যেমন ধরেন ভাই, কোনো কারণে তার সাথে আমার দেখা হয় নাই, জীবনে কথা হয় নাই, তো সে আমার কিনে বকা দেবো, সে কিনে গালি দেবো কমেন্টে, চিন্তা করেন যে এটা তার প্রতিই না। আর অনেক সময় শুনি, অনেকে আমাকে বলো, ভাই এই যে লোকটা আপনার বকা দিছে, এই লোকটার যে সব যে কাজগুলা, এগুলো আল্লাহ আপনি দিয়ে দিব। তা মানে একটা ওই দুনিয়ায়। তা যাই হোক ভাই, আসলেই অনেক কিছুই খারাপ লাগে, ভালো লাগে। তবে দিন শেষে মান অভিমান থাকবো, এরা অনেক সময় বলে, আবার মাঠে দেখা হলে আবার বুকে জড়ায় নেয়, আবার ছবি তুলে। এটাই বাংলাদেশে ভাই, এটাই বাংলাদেশের মানুষ। বোর্ড প্রেসিডেন্ট হওয়ার পর তামিমুলের সঙ্গে আপনার কথা হয়েছে কিনা? ওদিন খেলা দেখতে গেছিলাম, দেখা হয়েছিল, এতটুকুই। তামিম ইকবাল নতুন একটা উদ্যোগ নিয়েছেন, সেটা হচ্ছে যারা বাংলাদেশ জাতীয় দলের বর্তমান এবং সাবেক অধিনায়ক ছিলেন তাদেরকে ক্যাপ্টেন্স কার্ড দিবেন। এই উদ্যোগটা আপনার কাছে ব্যক্তিগতভাবে কেমন লেগেছে? উদ্যোগটা অসাধারণ, এটা আসলে আরও আগে হওয়া দরকার ছিল। এই কারণেই আগে অনেক সময় শুনছি নিউজে যে এই যে রাজেন সালে ভাই মানে একদিন ভিতরে ঢুকতে যায় মানে অপমানিত হয়েছে, ওই সম্মানটা পায়নি। কারণ রাজেন সালে ভাই তো অনেক আগের খেলোয়াড়, ওইভাবে তাকে সবাই চিনেও না।